দুইটা সেন্টেন্সের দুইটা মানে আলাদা আলাদা সাবজেক্ট, তখন হচ্ছে আমাদের হবে বিকজ অফ। আর যদি একই সাবজেক্ট থাকে তাহলে সেই পারফেক্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আমরা মানে দুইটাতে যদি অ্যাজ বা সিন্স থাকে। আরেকবার বলেন। বুঝতে পারছেন সুমন ভাইয়া, ফাতেমা জোহরা? আচ্ছা, এই দুইটা সেন্টেন্স যদি একই সাবজেক্ট থাকে, সাবজেক্ট দেখুন এটাতে এই যে আমি যেটা এক্সাম্পল দিয়েছি ওখানে দেখুন আপনি যেটা বলছেন 2 নম্বর, তো ওখানে দেখুন দুইটা সেন্টেন্সের সাবজেক্ট একই আছে, আই ওয়াজ সেভড সিন্স আই হ্যাড, এখানে দুইটাই সাবজেক্ট কি আই। সুতরাং আমাদের এই ক্ষেত্রে সেই এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল, সরি পাস্ট টেন্স ছিল বা ভার্ব ছিল, যার কারণে আমাদের এখানে সেই প্রেজেন্ট যে পার্টিসিপল আছে আমরা সেই নিয়মটা ফলো করে করছি। বাট যদি এখানে দুইটা সাবজেক্টের আলাদা আলাদা সাবজেক্ট থাকতো, মানে দুইটা সেন্টেন্সের বা দুটো ক্লোজের আলাদা আলাদা সাবজেক্ট থাকে, তখন আমাদের কিন্তু ইউজ করতে হতো বিকজ অফ। যেমন আমরা কথা লিখছি যে আই ওয়াজ ইল সিন্স হি ডু নট কাম টু মি, মানে যে সরি হি ডিড নট কাম টু মি, যেহেতু আমি অসুস্থ ছিলাম সুতরাং সে আমার কাছে আসতে পারেনি, বা যেহেতু সে অসুস্থ ছিল আমি তার কাছে এরকম আলাদা আলাদা সাবজেক্ট থাকে তাহলে হবে হতো যে বিকজ অফ হিজ ইলনেস অথবা বিকজ অফ হিজ বিং ইল। তারপর আমাদের বাকি যে সেন্টেন্সটা আছে, বাকি যে কোনো ইউজ করতে হইতো। বুঝতে পারছেন সুমন ভাইয়া? আর বুঝতে এটা পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। তবে আরেকটা সমস্যা ছিল 5 নম্বরে, দি বয় ওয়াজ এ হ্যাঁ, ফুটবলিস্ট। এটা সমস্যা। আচ্ছা আচ্ছা, চেষ্টা বলুন আমি করে দিচ্ছি। দি দা বয় বয় দা বয় ওয়াজ এ ফুটবলিস্ট। ফুটবলিস্ট, এফ ডবল টি ফুট বি ও এল আই এস ডবল টি, ডবল এ বি এল আই এস, এফ ডবল ও টি বি এ ডবল এল এস এইচ। আই এস, ফুটবলিশ। হ্যাঁ, ফুটবলিস্ট। দ্যাট হি কুড নট ভুল হচ্ছে নাকি? ওইটা ওইটা আমি দেখে নি। ফুলিশ, এটা শুনবে ফুটবলিশ, এটা ফুলিশ বয়। দা বয় সো আচ্ছা ফুলিশ দ্যাট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনতে আমি এখন করিনি, ঠিক আছে, এই জন্য মানে কঠিন মনে আচ্ছা হতে পারে। ঠিক তো আছে। ওখানে আছে যে দা, আচ্ছা আমি আমি একটু দেখে নেই সেন্টেন্সটা কি আছে। সেন্টেন্সটা আছে যে কি, দা বয় ওয়াজ সো ফুলিশ দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য সিম্পল ম্যাটার। তার মানে সিম্পল করতে বলতে, তাহলে ওখানে যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে আমাদের টু এবং টু ইউজ করতে হয়। এবার হবে দা বয় ওয়াজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড এ সিম্পল ম্যাটার। এটা হবে এইভাবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে আরেকটা নিয়ম, কিন্তু এটা আমি গতকালকে পড়াইনি, আমরা আজকে এই নিয়মগুলো দেখবো। ওকে, আচ্ছা ওইটা আমি ছবি দিচ্ছি। আমরা গতকালকে শেষ করছিলাম হচ্ছে 4 নম্বর পর্যন্ত, আমরা আজকে দেখো 5 নম্বরেরটা। ওকে, 5 নম্বরের ছবি দিচ্ছি, ওয়েট করুন। হ্যাঁ শুনবে, দেখুন আমি দুইটা ছবি দিয়েছি। ছবি, হ্যাঁ ছবি এখন গিয়েছে। ইউর মানে হচ্ছে মানে একটা সাবজেক্ট থাকলে কি হবে, তাহলে সিম্পল সেন্টেন্সে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু ভার্ব থাকলে না বোধক অর্থ প্রকাশ করে, বলে তার কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট এবং প্লাস নেগেটিভ ক্লোজে পরিণত করতে। আমি আবার বলতে দিতে, যদি একটাই সাবজেক্ট থাকে, মানে একটাই মানে একই সাবজেক্ট থাকবে এবং হচ্ছে টু থাকবে, টি ডাবল ও টু, এরপর একটা অ্যাডজেক্টিভ থাকবে, এরপর একটা টু থাকবে। ঠিক আছে, এই নিয়মটাকে বলা হয় 100 আর 110, মানে টু মানে হচ্ছে 100 আর এই টু মানে হচ্ছে 10, তার মানে 100 ডট ডট 10, 110 এরকমটা। মানে এটাকে জাস্ট মনে রাখার জন্য বলা হয় যে 100 ডট ডট 10। আচ্ছা, ভালো নেন। ওকে, তো যদি জাস্ট মিনিট, আচ্ছা ওকে, যদি এরকম থাকে যে টু ডট ডট দ্যাট, সরি টু ডট ডট টু থাকে এবং এটা যদি নেগেটিভ অর্থ দেয়, এবং এটা এমনিতে নেগেটিভ অর্থ দেয় কারণ টু ডট ডট টু থাকলে এটা সবসময় নেগেটিভই হয়। যদি এরকম থাকে তাহলে আমাদের কমপ্লেক্স করার সময় প্রথম যে টু আছে না, টি ডাবল টু, ওই টুর পরিবর্তে ইউজ করতে হবে সো, এবং তারপরে যে অ্যাডজেক্টিভ ওইটা ইউজ করতে হবে, এরপর পরের যে টু ওইটাতে বসতে হবে দ্যাট, এরপরে যদি এই পাশে ক্লোজটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হবে ক্যান নট, আর ওই পাশে ক্লোজটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে হবে কুড নট। যেমন আমরা একটা এক্সাম্পল দেখাই। প্রথমে যে দেখুন সিম্পল সেন্টেন্স আছে কি, হি ওয়াজ টু ওয়েক টু ওয়াক, মানে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। তো দেখুন এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। তো যদি এরকম থাকে তখন আমাদের কমপ্লেক্স করার সময় প্রথমে এই পাশে ক্লোজটা, এই পাশে ক্লোজে যে টু আছে, টু এর পরিবর্তে সো, মানে হি ওয়াজ সো ওয়েক, এরপরে টু এর পরিবর্তে দ্যাট, তারপর সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হলো কোনটা, হি, ওই যে সেই হি। যেহেতু এই পাশে ওয়াজ মানে পাস্ট টেন্স, দ্যাটস আমাদের ওখানে কুড নট ইউজ করতে গুড হয়েছে। নোট। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হতো ক্যান নট, ঠিক আছে। তাহলে যেটা পাস্ট টেন্স, কুড নট, তারপর লাস্ট এক্সটেনশন ওয়াক, হয়ে গেল।
এবং এটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন কি হবে, সো এর পরিবর্তে ভেরি, দ্যাট এর পরিবর্তে এন্ড, বাকি সব সেম, শুধুমাত্র এরপরে সাবজেক্ট না দিলেই হবে। যে হি ওয়াজ সো ওয়েক এর পরে হি ওয়াজ ভেরি ওয়েক, এন্ড এরপরে সাবজেক্টের পরের টুক যা আছে কুড নট ওয়ার্ক। বুঝতে পারছেন সুমন ভাইয়া এটা? আমি বুঝতে পারছি, ঠিক আছে, আচ্ছা ওকে, তো চাপে দেওয়া একটা, আছে। আচ্ছা তো হ্যাঁ, তো এক্সাম্পল গুলো ওটা আমি আমার মতো করে একটা লিখে দিই এক্সাম্পল, আপনি একটু করে দেখেন কি হবে। হ্যাঁ, ওটা দেখেন। আচ্ছা, আচ্ছা এটাকে কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড করে দেখান। কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। হি ওয়াজ সো সো কেমন হইল? গুড। এখন কম্পাউন্ড। It's very beautiful and good. ওয়েট করুন একটু, আজানটা শেষ হোক।
এরপরে নিয়মটা হচ্ছে আমরা তো একটু আগে দেখলাম যে ওখানে হচ্ছে একই সাবজেক্ট থাকবে বা মানে একটা সাবজেক্ট থাকবে, বাট এরপরে আছে যদি একই সাবজেক্ট না থাকে বা মানে একটা সাবজেক্ট না থাকে, বরঞ্চ এখানে যদি দুইটা সাবজেক্ট থাকে বা একের বেশি সাবজেক্ট থাকে, তখন আমাদের কি করতে হবে? কিন্তু এখানে কিন্তু সেই টুই থাকবে, মানে আগেরটা দেখছি টু থাকবে বাট একটা সাবজেক্ট থাকবে, মানে একই সাবজেক্ট থাকবে, বাট এখন থাকবে হচ্ছে টু বাট এখানে দুইটা সাবজেক্ট থাকবে। তখন আমাদের কি হবে শুনবে, এই ছবিটা কি আছে না? ওইটা আমি একটু দেখে নেই। হ্যাঁ দেখুন, ওই যে নিচে দেওয়া আছে 6 নম্বর রুলটা। তো এখানে আমাদের কি বলছে, এই ক্ষেত্রে আমাদের আগে যা হয়তো এখানেও সেম হবে, শুধুমাত্র এখানে সাবজেক্ট হবে ওই ফরের পরে, মানে এখানে একটা ফর থাকবে, ঠিক আছে? তো সেই ফরের পরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে, ঠিক আছে? যেমন আগে আমরা করতাম না, সে আগের সাবজেক্টে আনতাম, আর এখন সে আগের সাবজেক্টে আনা যাবে না, কারণ আমাদের এখানে তো দুটো সাবজেক্ট আছে। সুতরাং সেই অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে। এক্সাম্পল দেখি, দেখুন ওখানে এক্সাম্পল ছিল দা প্রবলেম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ, মানে এই সমস্যাটা আমার জন্য মানে মানে আমার যে সমস্যাটা সমাধান করার জন্য আমার জন্য কঠিন ছিল, ঠিক আছে? যদি এইরকমটা থাকে তখন আমাদের কমপ্লেক্স ক্ষেত্রে কি লিখতে হবে? দা প্রবলেম ইজ টু এর পরিবর্তে সো, তারপরে অ্যাডজেক্টিভ ডিফিকাল্ট, তারপরে ফর এর পরিবর্তে দ্যাট, তারপর হচ্ছে মি ছিল, মি এর সাবজেক্টিভ ফর্ম আছে আই, সেই আই ইউজ করতে, এবং যেহেতু ওটা প্রেজেন্ট টেন্স ছিল সুতরাং ক্যান নট সলভ ইট, ঠিক আছে? বা ওখানে শুধুমাত্র সলভ দিলেও হবে, সমস্যা নাই। মানে যেহেতু ওখানে একটা এক্সটেনশন ওরা ইউজ করছে, তো যদি আপনি ইউজ করতে পারেন, আর হচ্ছে না ইউজ করলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন শুনুন ভাই এটা? আর একবার নিয়মটা বলেন, রুলটা বলেন, রুলটা বুঝতে পারিনি। আচ্ছা, নিয়মটা হচ্ছে যদি আমরা আগেরটাতে দেখেছি টু থাকবে, বাট ওখানে একই সাবজেক্ট থাকবে, মানে একই ধরনের সাবজেক্ট থাকবে বা একটাই সাবজেক্ট থাকবে, কিন্তু এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট থাকবে। যদি দুইটা সাবজেক্ট থাকে আমাদের আগের মতোই এই টু এর পরিবর্তে টু, সো, এবং হচ্ছে পরের টু এর পরে এখানে সাধারণত টু থাকবে না, ঠিক আছে? এখানে সাধারণত ফর থাকবে, তো সেই ফরের পরিবর্তে আমাদের কি ইউজ করতে হবে? দ্যাট। এবং দ্যাটের পরে ফরের পরে যে একটা অবজেক্ট থাকবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম ইউজ করতে হবে, মানে এখানে দুইটা সাবজেক্ট, সুতরাং আমাদের এখানে ফরের যে এটা থাকবে আমাদেরকে সেটি ইউজ করতে হবে। তো এখানে ফরের পরে আছে মি, তো মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাই, ওকে, এখানে, হ্যাঁ ঠিক এখানে আছে ভাই, ইউজ বুঝতে করতে হবে। পারছি। এরপর যেহেতু ইজ, ইজের পরে আমাদের কি হয়, মানে ইজের পরিবর্তে ক্যান নট হবে, ক্যান নট এর পরে সলভ অবজেক্ট। এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে সেম আগের মতোই আমরা যা করতাম, যে সো এর পরিবর্তে ভেরি, আর দ্যাট এর পরিবর্তে এন্ড, বাকি সবই সেম। বুঝতে পারছেন শুন ভাইয়া? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ঠিক আছে। ওকে। তো এরপর আরেকটা নিয়ম আছে, দেখুন 7 নম্বরে আছে। সাত সাত নম্বরের নিয়মটা কি আমরা দেখি। সাত সাত নম্বর নম্বরে নিয়ম। আছে হচ্ছে যদি এখানে একটা ই থাকে, সাবজেক্ট থাকে, বাট এখানে যদি হ্যাঁ বোধক, মানে আমরা কিন্তু আগে টুতে দেখছি হচ্ছে একটা নাবোধক অর্থ আসে, বাট এখানে হচ্ছে একটাই সাবজেক্ট থাকবে কিন্তু নাবোধক উত্তর দেবে না, এবার হ্যাঁ বোধক উত্তর দেবে। হ্যাঁ বোধক ওখানে এনাফ টু থাকবে, ঠিক আছে? মানে এনাফ টু থাকলে হ্যাঁ বোধক হয়। তাহলে আমাদের শুধুমাত্র এই ফার্স্টে যে নিয়মটা করতাম, ওখানে আমরা ফার্স্ট নিয়মে ক্যান এর পরে নট ইউজ করতাম না, এখন নট হবে না, বাকি যা আছে সব সেম। মানে হ্যাঁ বোধক থাকলে হ্যাঁ বোধক হবে, আর ওখানে না বোধক ছিল সুতরাং না নট ইউজ করতে হয়ে যায়। এবার আমরা নিয়ম দেখি, দেখুন ওখানে 7 নম্বর রুলে এক্সাম্পল আছে, আই এম স্ট্রং এনাফ টু ফেস ইউ, মানে আমি তোমাকে আহ ফেস করার জন্য বা আমি তোমার মুখোমুখি হবার জন্য যথেষ্ট শক্তিশালী, ঠিক আছে? বা এখানে যেমন আছে, আমি তোমাকে মোকাবেলা করার জন্য আমি যথেষ্ট শক্তিশালী। তো এখানে যদি আমরা কমপ্লেক্স করতে যাই, তো ফার্স্টে কি হবে? আই এম সো স্ট্রং, মানে এই এনাফ টু এর ফার্স্টে হচ্ছে যে অ্যাডজেক্টিভ থাকবে, স্ট্রংটা আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে একটা সো এবং পরে একটা দ্যাট হবে। এইটাই নিয়ম, ঠিক আছে? যদি এনাফ টু থাকে, সিম্পল এনাফ টু থাকে, তো আমাদের প্রথমে এই যে একটা ই থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের পূর্বে সো এবং পরে দ্যাট, ওখানে দেখুন লেখা আছে আই এম সো, তারপরে অ্যাডজেক্টিভ স্ট্রং, এরপরে দ্যাট, তারপরে সাবজেক্ট ছিল কি আই, তারপর যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সুতরাং ক্যান, আই ক্যান ফেস ইউ, শেষ। এবং কম্পাউন্ডের সেম নিয়ম, আই এম ওই সো এর পরিবর্তে ভেরি, দ্যাট এর পরিবর্তে এন্ড, বাকি সব সেম। আপনি কি এটা বুঝতে পারছেন শুনুন? হ্যাঁ, বুঝতে পারছি, তবে এই নিয়মটা ওই সিটে দেওয়া নেই, আপনি যেটা দিছিলেন আর কি, সেটা দেওয়া নেই। না না না, সেটা কি দেওয়া আছে? ওটা আমি একটু দেখি শিটে কি দেওয়া আছে নাকি। টু ইনফিনিট ইন অর্ডার টু, না এটা এটা না, এটা দেওয়া নাই সুমন ভাইয়া। হ্যাঁ ভাই, সেখানে হুম, ওকে ওকে। আচ্ছা, সো দ্যাট নেই, আচ্ছা ওকে। এরপরে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে কত নম্বর? 8 নম্বর। হুম, 8 নম্বর রুলস। হ্যাঁ, 8 নম্বর হচ্ছে যদি
ইনফিনিটিভের পরে কোনো ভার্ব থাকে, মানে যদি কোনো ইনফিনিটিভ থাকে তখন আমরা সেটা কিভাবে কমপ্লেক্স করব, মানে সেখানে কিন্তু সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং এরপর আরেকটা ইনফিনিটিভ থাকবে, ঠিক আছে? তো যে ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ মানে কি টু এর পরে ভার্বের বেস বেস ফর্ম বা ফর্ম। প্রেজেন্ট ফর্ম, এটাকে বলে হ্যাঁ ইনফিনিটিভ। যদি এইরকম থাকে তখন আমাদের কমপ্লেক্স করার সময় সেটা কি করতে হবে, আহ এই টু এর পরে এই টু এর পরিবর্তে সো দ্যাট ইউজ করতে হবে, আর বাকি সব সেম আগেরটার মতোই, মানে যেহেতু ওটা মানে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং এখানে আমাদের অ্যাফার্মেটিভ ফর্মটা ইউজ করতে হবে। ক্যান এখানে কিন্তু নট ইউজ করা যাবে না। যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান, পাস্ট টেন্স হলে কুড। এক্সাম্পল দেখি, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে টু প্রসপার ইন লাইফ, জীবন উন্নতি করার ক্ষেত্রে, তাহলে কি ইউজ করতে হবে, হি ওয়ার্কস হার্ড, সে যথেষ্ট পরিশ্রম করে, সো দ্যাট যাতে করে হি ক্যান প্রসপার ইন লাইফ, সে জীবন উন্নতি করতে পারে। দেখুন এখানে কিন্তু দুইটা ক্লোজ হয়ে গেছে, আমরা জানি একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাথে দুটো ক্লোজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, কেন করে, হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের কম্পাউন্ড করার ক্ষেত্রে এখানে আরেকটু মানে ব্যতিক্রমী একটা রুল, যে এখানে একটা ওয়ান্টস ইউজ করতে হবে, ঠিক আছে? যে হি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, মানে এখানে যে ইনফিনিটিভের যে পর অংশটা থাকবে ওই অংশটার যে সাবজেক্ট ধরে ওখানে একটা ওয়ান্টস ইউজ করতে হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ওখানে ওয়ান্টস, যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকতো তাহলে কিন্তু ওখানে হতো ওয়ান্ট। ওকে, এখানে যদি থার্ড পারসন হচ্ছে ওয়ান্টস, হি ওয়ান্টস, তারপরে লাস্টের টু মানে যে ইনফিনিটিভ টু থাকবে, টু প্রসপার ইন লাইফ, এন্ড যেহেতু আমাদের কম্পাউন্ড বলছে এখানে একটা অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন হবে, কোঅর্ডিনেশন হবে এন্ড, এন্ড ওয়ার্কস হার্ড, মানে সে জীবনে উন্নতি করতে চায় এবং কঠোর পরিশ্রম করে। দেখুন আমাদের দুইটা কিন্তু ক্লোজ হয়ে গেছে এবং দুইটি আলাদা আলাদা ভাবে অর্থ প্রদান করতে পারে। যদি আমরা ওয়ার্কের একটা ইউজ করি, দেখুন আলাদা, হি ওয়ান্টস টু প্রসপার, সে জীবনে উন্নতি করতে চায়, হি ওয়ার্কস হার্ড, সে মানে কঠোর পরিশ্রম করে, দুইটি আলাদা আলাদা ভাবে অর্থ প্রদান করতে পারি। সুতরাং আমরা এইভাবে কম্পাউন্ড করতে পারি। এখানে ওয়ান্টস বুঝতে কিন্তু পারছেন? বাইরে থেকে নিয়ে আসছে না, হ্যাঁ হ্যাঁ, আমাদের ওয়ান বাইরে থেকে ইউজ বাইরে করতে থেকে হয়েছে। use করেছে। মানে যখন আমাদের ইনফিনিটিভ থাকবে, ইনফিনিটিভের পরে একটা ভার্বের বেস ফর্ম থাকবে অবশ্যই, ওরকম থাকলে তখন আমাদের এই ওয়ান্স ইউজ করতে হবে কম্পাউন্ড করার ক্ষেত্রে। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ ঠিক আছে বাবু। আচ্ছা ওকে, এর পরেরটা হচ্ছে আমাদের, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা প্রায় এসে থাকে, যে ইন প্লাস ঋতুর নাম, মানে কোনো ঋতু অবশ্যই থাকবে, ঠিক আছে? ইন প্লাস ঋতুর নাম, এরপরে যদি কোনো একটা ক্লোজ থাকে তো আমাদের সেক্ষেত্রে কমপ্লেক্স করতে বললে আমাদের কি করতে হবে, যে ফার্স্টে হোয়েন আনতে হবে, এরপরে ইট, মানে এটা কিন্তু মাস্ট, অন্য কোনো কিছু করা যাবে না, হোয়েন, এরপরে ইট, এরপরে বি ভার্ব অনুসারে, মানে এখানে একটা বি ভার্ব ইউজ করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাম ইজ আর, মানে যদি ফার্স্ট পারসন হলে ইজ, যেহেতু আমাদের ইট সুতরাং এখানে কি হবে, অবশ্যই ইজ হবে। তো এখানে এই টেন্স অনুসারে একটা বি ভার্ব আনতে হবে, হোয়েন ইট, তারপরে সেই বি ভার্বটা, এরপরে সেই ঋতুর নামটা কমা দিয়া, এরপরে যে ক্লুজটা থাকবে ক্লুজটা, যেমন এখানে এক্সাম্পল থেকে তাহলে বুঝতে পারবেন, যে এখানে বলছে কি ইন স্প্রিং, বসন্তকালে দা কাকু সিংস, কোকিলেরা গান গায়। তো আমাদের এটা কি করতে হবে, আমরা কিন্তু যখন ফার্স্ট ইয়ারে রিডিং স্কেল পড়ছি আমরা কিন্তু এই ধরনের রিডিং স্কেল করছিলাম, মনে আছে সুমন ভাইয়া? আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, যাই হোক, এখানে ছিল ইন স্প্রিং। তো আমাদের যখন আমরা কমপ্লেক্স করব তখন আমাদের দুইটা ক্লোজ বানাতে হবে। তো ফার্স্টটা হোয়েন আনতে হবে, হোয়েন ফাইন। ইট, যেহেতু এখানে হ্যাঁ এই দা কাকু সিংস, এটা আছে প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং এটা আছে প্রেজেন্ট টেন্স। সুতরাং আমাদের এখানে ইটের পর অবশ্যই একটা প্রেজেন্ট ফর্ম আনতে হবে, মানে একটা ভার্ব আনতে হবে, অক্সিলিয়ারি ভার্ব। তো সেটা হবে কি, ইটের পর ইজ হয়, তো কি হবে, হোয়েন ইট ইজ স্প্রিং, মানে যে এই ইট ইজ এর পরে যে যে কালটা আছে ওই কালটা ইউজ করতে হবে, বা ঋতুর নামটা। তাহলে কি দেওয়া ছিল, স্প্রিং। সো আমাদের লিখতে হবে হোয়েন ইট ইজ স্প্রিং, কমা দিয়ে এর পরে যা ছিল তাই, দা কাকু সিংস। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, আর যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই, এখানে কম্পাউন্ডটা দেয়নি, বাট কম্পাউন্ড করতে হলে তাহলে হোয়েন উঠিয়ে দিতে হবে, এরপর শুধুমাত্র কমার পরিবর্তে একটা এন্ড, যে ইট ইজ স্প্রিং এন্ড দা কাকু সিংস, শেষ। বুঝতে পারছেন শুনবে যে আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে কিভাবে করব, যে হোয়েন আমাদের তুলে দিতে হবে, প্লাস এই কমার পরিবর্তে একটা এন্ড ইউজ করতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন শুনবে? ওকে, হ্যাঁ এরপরে আর এখানে তেমন কোনো কিছু নেই। উম আরেকটা হচ্ছে, আরেকটা এক্সাম্পল আছে, আরেকটা নিয়ম আছে অনেক গুরুত্বপূর্ণ, ওইটা আমি সেটা বলতেছি।
পড়ানো হয়েছিল। তো হচ্ছে নো সোনারের নিয়মটা গেল কোথায়? নো সোনার হ্যাড থাকলে হয় হচ্ছে no sonar instant or 611 ওকে, এই তো 9 নম্বর। শুনবে কি 9 নম্বর, ওইটা আমি ছবি তুলে দিচ্ছি আবার, নিয়মটা দেওয়া নেই। 9 নম্বর 9 নম্বর তো পড়াইছেন না? না না না, এটা হচ্ছে 9.1, ঠিক আছে? আচ্ছা, এটা নেই আমার। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি লিখে দিছি। তো অনেক সময় দেখা যায় যে এই ধরনের কোন সেন্টেন্সও থাকে, মানে যখন আমাদের সিম্পলে থাকবে হচ্ছে একটা নাউন ক্লোজ, নাউন ক্লোজ তো অবশ্যই একটা নাউন থাকবে। তো যদি এরকম নাউন ক্লোজ থাকে তখন আমাদের সেটা কিভাবে কমপ্লেক্স করব, তো আমাদের এই ফার্স্টের ক্লোজটা লিখতে হবে, এবং এরপরে যে নাউন ক্লোজ এখানে থাকবে ওখানে হয়ার, এরপরে সাবজেক্ট আনতে হবে, এরপরে সেই এই পাশে যে ক্লোজ থাকবে ওই ক্লোজের টেন্স অনুসারে এই পাশে আমাদের একটা মেইন পার্ট অক্সিলারি ভার্ব আনতে হবে, ঠিক আছে? তারপর আছে এক্সটেনশন। তো এখানে কি বলছে দেখুন, প্রথমটা আছে যদি আমরা সিম্পলটা দেখি, দেখুন এবার সাথে হি কনফেসড টু হিজ গিল্ট, এখানে কিন্তু হিজ গিল্ট এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? টু হিজ গিল্ট এটা একটা নাউন ফ্রেজ। তো আমাদের এরকম থাকলে আমরা কমপ্লেক্স করবো, তখন হবে হি কনফেসড দ্যাট, এখানে একটা দ্যাট ইউজ করতে, হি কনফেসড দ্যাট, সে স্বীকার করলো যে, এরপর সাবজেক্ট হি, যেহেতু এটা কনফেসড এর পাস্ট টেন্স সুতরাং এটা ওয়াজ আনতে হয়েছে ওয়াজ, এরপরে এখানে এই যে নাউন থাকবে এটা অ্যাডজেক্টিভ ফর্ম বানাতে হবে, এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, হি ওয়াজ গিল্টি। মানে এগুলো হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম, ঠিক আছে? সাধারণত অনেক সময় এটা কমপ্লেক্সে থাকে, আমাদের সিম্পল করতে হয়। তো সিম্পল করার সময় আমাদের ফার্স্টে সাবজেক্ট, এরপরে ভার্ব, লাস্টে হচ্ছে আমাদের এটাকে যে এই অ্যাডজেক্টিভ, সরি হ্যাঁ অ্যাডজেক্টিভ ফর্ম থাকে ওটাকে আমরা নাউন ফ্রেজে রূপান্তরিত করতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে নিয়ম। শোন ভাই, আপনি কি বুঝতে পারছেন? না ভাই, বুঝি না এটা, আরেকটা বুঝবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আহ, আমরা যদি ভালো মতো বুঝতে চান তাহলে এরপরে এই 10 নম্বর নিয়মটা দেখুন একটু। 10 নম্বর দেখুন, সিম্পল আছে কমপ্লেক্স আছে। যেমন এইরকম সিম্পল থাকে হি ইজ এ মেরিটোরিয়াস বয়, এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। তো আমাদের এখানে দেখুন কিন্তু একটা ভার্ব আছে এবং একটাই আহ, মানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, সুতরাং কিন্তু আমরা জানি কমপ্লেক্সে একটা হচ্ছে মেইন ক্লোজ আর একটা মানে প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ, আমাদের দুইটা ক্লোজ বানাতে হবে। তো সেই জন্য আমাদের এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে না, অ্যাডজেক্টিভটাকে আমাদের নাউন ফ্রেজে রূপান্তরিত করতে হচ্ছে সিম্পলে, বাট আমাদের যখন কমপ্লেক্স করবো তখন আমাদের এই অ্যাডজেক্টিভটাকে, সরি এই নাউনটাকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের লিখতে হচ্ছে যে হি ইজ এ বয় হু হ্যাজ হিজ মেরিট। এইভাবে আমরা এইভাবে না লিখে অন্যভাবে লিখতে পারি, এখানে অন্যভাবে লিখছি, ওটা আমি আমার মতো বলি। হি ইজ এ বয় হু ইজ মেরিটোরিয়াস, মানে সে এমন একটা বালক যে হয় মেরিটোরিয়াস বা যে হয় মেধাবী, ঠিক আছে? আর এখানে এই যে এখানে যেভাবে দেওয়া আছে না, এখানে অন্যভাবে দেওয়া আছে, আপনি তাহলে এইভাবে লিখতে পারেন যে ফার্স্টে হি ইজ এ বয়, সে হয় একজন বালক, হু ইজ মেরিটোরিয়াস, যে হয় মেধাবী। ভাই, এটা তো ফার্স্ট ইয়ারে তাহলে করাইছিলেন একটা, না? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইয়ারে যখন আমরা রিডিং স্কিল হ্যাঁ করছি তখন আমাদের কিন্তু এই নিয়মগুলো আসছিল, ঠিক আছে? তো এখানে সেম নিয়ম, মানে যখন আমরা দেখবো যে আমাদের একটা সিম্পল সেন্টেন্সে কোনো নিয়মে যায় না, শুধুমাত্র মানে একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভে আমাদের নাউন ফ্রেজ রূপান্তর করতে হচ্ছে, বা এই নাউন ফ্রেজটাকে একটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হচ্ছে, ঠিক আছে? তখন হচ্ছে এই নিয়মটা খাটবে। যদি ব্যক্তি বলে তাহলে হবে হু, আর যদি অন্য কিছু বলে তাহলে হয় হোয়েন বা হোয়াট, এই ধরনের হয়, ঠিক আছে? মানে বস্তু বললে হয় হোয়াট, সময় বললে হয় হোয়েন। যেমন এখানে উপরটা ছিল হি কনফেসড হি ওয়াজ দ্যাট হি ওয়াজ গিল্টি, তাহলে আমাদের না না ওইটা না, হি এখানে যেমন ছিল, এখানে একটা স্থানের কথা বলছে যে হি ডাইড ইন দা নেটিভ ভিলেজ, সে তার নিজ গ্রামে মারা গেছে। তখন আমরা যখন এখানে কম্পারেস করবো তাহলে হি ডাইড ইন দা ভিলেজ, সে গ্রামে মারা গেছে, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তো এখানে প্লেস বলতে সুতরাং হোয়ার আনতে হয়েছে। এটি হচ্ছে নিয়ম, বুঝতে পারছেন সুমন ভাইয়া?
ভাই বুঝতে পারছি এটা। ওকে, মানে এগুলো হচ্ছে একটু এক্সেপশনাল, সাধারণত কোনো নিয়মের মধ্যে পড়ে না, তখন আমাদের এই যে এই একটা রিলেটিভ প্রোনাউন ধরে আমাদের এটা কমপ্লিট করতে হয়, ঠিক আছে? আচ্ছা, পেন আরেকটা কাটিয়ে লিখতে এক্সাম্পল হয়। আছে। হ্যাঁ, ওয়েট, আরেকটা নিয়ম আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা নিয়ম, ছবি তুলে দিচ্ছি, ওয়েট। ওকে, দেখুন এখানে হচ্ছে এই 15 নম্বর নিয়মটা। ওকে, 15 নম্বর কি, যখন সার্টেইনলি থাকবে, ঠিক আছে, সার্টেইনলি যখন সিম্পলে থাকবে তখন আমরা সেটা কি হবে, কমপ্লেক্স করব। ওকে, তো যখন আমাদের এরকম সার্টেইনলি থাকবে, যেমন সার্টেইনলি আই সাপোর্ট ইউ, মানে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, আমি তাকে সাহায্য করি, যদি এরকম থাকে তাহলে আমাদের কমপ্লেক্স করার ক্ষেত্রে লিখতে হবে ইট ইজ সার্টেইন দ্যাট, মানে এটা নিশ্চিত যে আই উইল সাপোর্ট, আই উইল সাপোর্ট ইউ, মানে এরপরে যা অবজেক্ট থাকবে যে আমি তোমাকে সাহায্য করবো। যেমন এখানে আরেকটা ছিল হি উইল সার্টেনলি কাম, সে অবশ্যই আসবে, তাহলে আমরা কি লিখতে হবে, ইট ইজ সার্টেন দ্যাট, মানে এটা নিশ্চিত যে হি উইল কাম, সে আসবে। মানে এগুলো হচ্ছে একটা এক্সেপশনাল, যেগুলো নিয়মের মধ্যে পড়ে না, তবে সার্টেন থাকলে এই নিয়মটা ফলো করা হয়। তাহলে বুঝতে পারছেন সুমন ভাই? হ্যাঁ, কমপ্লেক্স কি করবো তাহলে? ওই যে তো, মানে কমপ্লেক্সের কথাই তো বললাম। না না, কম্পাউন্ড কি করবো? কম্পাউন্ডে শুধুমাত্র দ্যাট এর জায়গায় একটা এন্ড ইউজ করলে হবে, যে ইট ইজ সার্টেন এন্ড আই সাপোর্ট ইউ। ইট ইজ সাপোর্ট কি বললেন আরেকবার বলেন? শুধুমাত্র মানে ওখানে দ্যাট আছে না, দ্যাটের জায়গায় একটা এন্ড ইউজ করবেন, তাহলে হয়ে যাবে যে তাহলে ইট ইজ হয়ে যাবে। সার্টেইন, এটা নিশ্চিত, এন্ড আই সাপোর্ট ইউ, এবং আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, ঠিক আছে ভাই। বুঝতে পারছেন শোন ভাইয়া? হ্যাঁ, তাতে স্ট্রাকচারে যে হ্যাঁ, হ্যাঁ। ফাতেমাতুর জন্য ভাই কিছু আমাকে কথা বলতেছিলেন শুনতে মেবি পাচ্ছেন? আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, যে সার্টেনের আগে যে রুলের ওখানে সার্টেনের আগে যে ডট ডট দাও ওইটা দিয়ে কি বুঝাইছে? মানে ওখানে কি হবে? সার্টেনের আগে ডট ডট কোথায়? ইট ইজ সার্টেন ও, এটার আগে যে ডট ডট দেওয়া আছে। যদি এর আগে কোনো এক্সটেনশন থাকে, মানে এর আগে যদি অন্য কোনো এক্সটেনশন থাকে, সেটার কথা বলছে এখানে। মানে আমরা দেখি না অনেক সময় অনেক এক্সটেনশন, যেমন প্রিপজিশনাল ফ্রেজ থাকে, বা অনেক সময় অ্যাডভার্ব ইউজ করতে হতে পারে, ঠিক আছে, তো সেই অ্যাডভার্ব গুলো ওই যে ডটের জায়গায়, মানে জোর দেওয়ার জন্য ওইখানে বসে। হাজিমত জোর, আপনি কি এটা বুঝতে পারছেন? মানে আমরা অনেক সময় এক্সটেনশন থেকে না, যেমন যদি বলি যে বার্ডস ফ্লাই ইন দা স্কাই, না না ওটা না, ওটা হয় না। যেমন আই ডু দা ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ডস, ঠিক আছে, তো এখানে উইথ মাই ফ্রেন্ডস এটুকু হচ্ছে এক্সটেনশন। তো যদি এই সার্টেনলি, এই যে সার্টেনলি আছে, এটা পরে যদি কোনো এক্সটেনশন থাকে, তো আমাদের সেই এক্সটেনশনটা ওই যে ডট ধরে জায়গায় ইউজ করতে হবে, এটাই বলছে ফাতিমা জোহরা। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। হ্যাঁ, জি, তো বুঝতে এইগুলো হচ্ছে পারছি। মোটামুটি আমাদের যে নিয়মগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো। উম, আচ্ছা, ওইটা আমি এরকম আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সুমন ভাই আর ফাতেমা জোহরা, এটা হলে আমরা, এটা আছে মনে করুন শিওরলি ওয়েলকাম, তাহলে এটা আমরা কমপ্লেক্সে কি করব? Sure. কমপ্লেক্স করবো ভাই এটা। হ্যাঁ, অবশ্যই এটা সিম্পল আছে, তো আমাদের কমপ্লেক্স করতে হবে। আচ্ছা, করতেছি তো। Surely we will come. ভাই বাইরে থেকে কিছু কি আনতে হবে নাকি? কেন? অবশ্যই এখানে সেই
আর সার্টেনলি যে নিয়ম এখানে সেই নিয়মটাই সেম। আমি বলবো It is surely that he will come. ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম। গুড। ফাতেমা জোহরা হয়েছে, আসছে। আমি লিখেছি, লেখাটা যায় তো না যদি যাচ্ছে মানে না। এইরকম কোন এখানে শিওরলি ইউজ করা হয়েছে হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। সাধারণত এই বাক্যে অ্যাডভার্ব গুলো আগে চলে আসে যখন খুব বেশি জোর দেওয়া হয়, ঠিক আছে? এটা কিন্তু লাস্টে হওয়ার কথা, যে হি উইল কাম শিওরলি, সে অবশ্যই আসবে বা সে নিশ্চিতভাবেই আসবে, ঠিক আছে? বাট কিন্তু যখন খুব বেশি জোর দেয় যে সে আসবেই, তখন এই অ্যাডভার্ব গুলো সামনে চলে আসে। আহ যেমন ফাতিমা জোহরা আপনি বলছেন ওখানে ডট ডট ছিল, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাপারেন্টলি হওয়ার কথা ছিল হি উইল কাম শিওরলি টু দ্য মিটিং। মানে যদি আমরা এরকম লাস্টে এক্সটেনশন ইউজ করি উইল দ্য ইন দ্য, মানে ইন দ্য মিটিং, ঠিক আছে? তো আমরা তখন এইভাবে লিখতে পারতাম যে কমপ্লেক্স করার সময় ইন দ্য মিটিং ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম। বুঝতে পারছেন ফাতিমা জোহরা? মানে যদি এখানে কোনো এক্সটেনশন, হ্যাঁ বলুন। হ্যাঁ, কিন্তু কিন্তু এক্সটেনশন দিয়ে এটা বানানোর পরে লেখার পরে এখন এগুলো শুনতে তো কেমন অদ্ভুত নিয়ম, লাগে আমরা না? তো ইন নিয়মের দ্য বাইরে যেতে মিটিং পারবো না, ইট তাই ইজ না? শিওর দ্যাট, মানে এলোমেলো লাগে না সেন্টেন্সটা শুনতে? হ্যাঁ, একটু অদ্ভুত লাগে যে লাস্টে যদি আমরা এক্সটেনশনটুকু নিয়ে আসি, ঠিক আছে? যাই হোক, আমার কাছে মনে হলো। আহ, আচ্ছা দেখি আমি এই সম্পর্কে তার কোনো নিয়ম আছে নাকি, যে আমরা কি এটুকু শুধুমাত্র আগে ইউজ করতে পারবো নাকি পরে ইউজ করতে পারবো, তাহলে আমি সেটা জানাবো। দেখি ওইটা নিয়ে আরেকটা গ্রামার আছে এখানে, পাই নাকি, ওয়েট করুন একটু। মেবি মানে লাস্ট ইউজ করতে পারবো, ওয়েট করুন জাস্ট এ মিনিট। শোনো ডিগ্রি সাবঅর্ডিনেট ক্লোজ। আর না, লাগবে না, থাক। কি করতে বলছে? সার্টেনলি সিম্পলেক্স থেকে কমপ্লেক্স, না কমপ্লেক্স টু সিম্পল, let's having adjective গ্রামার আছে হচ্ছে ইউর সাদার দ্বারা সূচিত হলে, ইন্সপেক্ট দ্য ওয়াল দ্বারা সূচিত হলে, admitted is guilt, ফাতেমা জোহরা এরকম আর কোনো নিয়ম কানুন আমি দেখতেছি না, আপাতত পাচ্ছি না আমার কাছে। হ্যাঁ একটু অদ্ভুত লাগে, বাট যেহেতু আচ্ছা, ওরা নিয়মে সমস্যা নেই। দিয়েছে তো ঠিক আছে। না, আমার সম্ভবত কাছে ওইভাবে হবে, মনে যেহেতু হলো তাই ওরা আগে বললাম। ডট দিয়েছে তো এখানে আমরা আগে ইউজ করতে পারি। ওই সম্পর্কে তার কোনো এখানে এক্সাম্পল আমি দেখতেও পাচ্ছি না। না ওই আচ্ছা, সম্পর্কে তার কিছু নেই এখানে। আচ্ছা তো এইটা হলো আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যে আপনারা বাসায় বসে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আগামীকালকে আমি এখান থেকে করতে দিব, কম কম করে একজনকে 5-5টা করে করতে দিব, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা সবসময় কাজে লাগবে, সেটা হোক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব ইয়ারই। তো আমি কতগুলো এক্সাম্পল দিয়ে রাখি, যেহেতু আমার এখানে অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? এই জন্য তো সমস্যা, আমি আরেকটা বই থেকে দিয়ে রাখি। তো এটা আমার কাছে 9 10 না 11 12 এর একটা গ্রামার আছে, ওখান থেকে দিয়ে রাখি, ওখানে কোনো অ্যান্সার দেওয়া নাই, ঠিক আছে? ভাই অ্যান্সার দেওয়া আছে ওটাও দেন, যেটা অ্যান্সার দেওয়া নেই সেটাও দেন। আচ্ছা ওকে, এটার অ্যান্সার দেওয়া নাই, ওইগুলো আমি বাসায় বসে প্র্যাকটিস করছিলাম আর কি, যখন আমি করতাম। এখন আমি এখান থেকে আপাতত দিচ্ছি সিম্পল টু কমপ্লেক্স। ওকে, আপনারা প্রত্যেকটারই এখানে মানে অন্যটা সিম্পলও করবেন, কমপ্লেক্সও করবেন, কম্পাউন্ডও করবেন, এগুলো ওখানে লেখা আছে যে উপরে।
সিম্পল বা কোনটা কমপ্লেক্স, ঠিক আছে? যদি সিম্পল থাকে তাহলে বাকি দুইটা করবেন, যদি কমপ্লেক্স থাকে তাহলে বাকি দুইটা, বা কম্পাউন্ড থাকলে অন্য অন্য যে গুলো থাকবে ওইগুলো করবেন, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে হোমওয়ার্ক গুলো, তাহলে ওইটা আমি দিচ্ছি কয়টা কয়টা করে, অ্যাটলিস্ট যতগুলো সম্ভব আর কি, মানে যতগুলো সম্ভব সেগুলো করলেই হবে। হ্যাঁ, মূলত এইগুলাই হচ্ছে। তাহলে আমরা আগামীকাল